প্লিজ একটু সেমিনার অনুষ্ঠান, এখানে এরকম স্লোগান কম দেওয়া বেটার। কথা বলবে পড়া, ছবি গল্পের সম্পাদক পড়া। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমাদের ছবি গল্পের জন্য আজকে আমাদের একটা বিশেষ অনেক আনন্দের একটা দিন, যেই অনেক আনন্দের দিন। আমি আসলে আমি আমার ভাষা হারিয়ে ফেলতেছি বলে আমি দুঃখিত। আমি স্যারকে একটা রিকোয়েস্ট করবো যে আমরা 2006 সাল থেকে এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি তার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ বানিয়েছি। স্যার যদি দয়া করে যদি ওই ভিডিও ক্লিপটা যদি স্যারকে আমি দেখাতে চাই, যদি স্যার যদি অনুমতি দিতেন তাহলে আমি ভিডিওটা দেখাতাম 3-4-5 মিনিটের। স্যার যদি সময় হয় ঠিক আছে স্যার, আমি ওখানে ওপেন করতে বলতাম। আর ছবির গল্প সম্পর্কে একটু ধারণা দিতে থাকুক আমাদের ছবির গল্প সদস্য ডক্টর আহমেদ মোস্তফা রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। অমানিসার প্রহর হবেই শেষ, জনতার মাঝে ফিরবে তুমি, তোমার প্রতীক্ষায় বাংলাদেশ, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। স্বাগত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ মিডিয়া সেলের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সবাই। আমি সকালে বর্ণনা করেছি ছবির গল্প এমন একটি সামাজিক সংগঠন, যখন বর্তমান ফ্যাসিবাদ সরকার, ভোটপোট সরকার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দক্ষিণ পূর্ব এশিয়ার গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানকে নিয়ে অপপ্রচার করতে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ ছবির গল্পের প্রকাশনের মাধ্যমে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তর, দেশ থেকে দেশান্তর, বিভাগ শহর সহ প্রত্যেকটি জেলা উপজেলাতে আমরা দেশের জনাব তারেক রহমানের ইউনিয়ন প্রতিনিধি সভায় এবং দেশ গঠনের যে উদ্যোগগুলো ছিল এবং রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্যোগগুলো ছিল, আমরা চেষ্টা করছি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। আমরা এই দেশ গঠনের কাজগুলো আমরা ইউনিয়ন থেকে শুরু করছি। ঠিক আছে, এখন আমাদের দেশের সামনে আমাদের যে ছবির গল্প গত 2006 সাল থেকে আজ অবধি আমাদের যে কাজগুলো রয়েছে, আমাদের ভিডিও এখন আমরা চালু করছি।
ধন্যবাদ। আমাদের এই আজকের আয়োজন, এই আয়োজন আজকে গত প্রায় 7 দিন ধরে আমাদের ছবির গল্পর সমস্ত যারা আমাদের এখানে সদস্যবৃন্দ রয়েছেন তাদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের আজকের অনুষ্ঠান সফল হতে চলেছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি ছবির গল্প পাবনার গণকর্ম সমন্বয়ক প্রিয় ছোট ভাই জনাব রায়হান, সালমান সাকিব, আমাদের মাসুদ ভাই, ইলিয়াস আহমেদ হিমেল, আমাদের মনির আহমেদ, ইয়ামিন খান, আমাদের মাসুদ ভাই সহ আমাদের সালমান সাকিব, আমাদের জাসাস পাবনা জেলা শাখা সাধারণ সম্পাদক মান্নান সহ একজন তরুণ আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য গত 7 দিন ধরে আন্তরিকভাবে পরিশ্রম করছে। সকলকে ছবি গল্প পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আমাদের প্রিয় দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা আহ্বান করবো আমাদের এই কার্যক্রম যেন আমরা আরো দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি। আপনার যে পানিগুলো রয়েছে, শহীদ রাষ্ট্রপতি যে পানিগুলো রয়েছে এবং দেশের বেগম খালেদা যে পানিগুলো রয়েছে, আমরা যেন ওটা গ্রাম থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আপনি সহ আমি মিডিয়া সেলের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কাজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে উপস্থিত পাবনা জেলার সর্বস্তরের আমাদের নেতাকর্মীর মধ্যে সহযোদ্ধা, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটা বিশেষ প্রোগ্রাম যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের উনি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের একটা পাইলট করতে বলেছিলেন, অর্থাৎ গল্পের ছলে, কথার ছলে কীভাবে আমাদের কথাগুলো, আমরা যে কথাটা বলি যে একটি আন্দোলন করবার দায়িত্ব, যেটি শুধু বিএনপির একার নয়, দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে যখন সম্পৃক্ত হবে, বিশেষ করে তারুণ্য, যে তারুণ্যকে আজকে অবক্ষয়ের শেষ প্রান্তসীমায় পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা একটা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে এমন একটা দেশে বসবাস করছে। শিক্ষা ব্যবস্থা আজকে দুর্নীতিগ্রস্ত হয়েছে, আমাদের দেশে অর্থ পাচার এবং অর্থনীতি একটা তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে নির্বাচন ব্যবস্থা নির্বাসিত হয়েছে অনেক আগেই, বিচার ব্যবস্থা, প্রশাসন সব কিছু দলীয়করণের কারণে আজকে মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশার কোনো জায়গা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ যে মানবেতর জীবনযাপন করছেন এবং প্রায় 5 কোটির বেশি মানুষ তাকে প্রতিদিন তার খাদ্যদ্রব্য কিনবার জন্য তাকে ঋণগ্রস্ত হতে হচ্ছে। একজন শিশু যে আজকে নবজাতক হিসেবে জন্মগ্রহণ করছে, তার মাথার উপরে 1.5 লক্ষ টাকার ঋণের বোঝা রয়েছে এবং দেশের রিজার্ভ এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে একটি দেশকে দেউলিয়া ঘোষণা করবার প্রায় দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া বাংলাদেশ। এর পাশে আমরা খুব লজ্জার সাথে লক্ষ্য করছি বাংলাদেশ পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর প্রাক্তন 2 প্রধান একটি আন্তর্জাতিক পর্যায়ে একটি রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাদের অনৈতিক কার্যক্রম এবং দুর্নীতির জন্য তারা নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছেন, যেটি আমাদের জন্য চরম একটি লজ্জার বিষয়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে একটি সরকার তার নীতির স্বার্থ রক্ষা করবার জন্য কীভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করেছে। এই বিষয়গুলোকে আমরা বিভিন্নভাবে বিন্যস্ত করে আমরা ভাগ করে দিয়েছিলাম। আজকে সকাল থেকে এই প্রসঙ্গে কথা বলেছে আমাদের মধ্যে রুমান ছিল, সাংবাদিক হিসাবে সে কথা বলেছে। ব্যারিস্টার মীর হেলাল ছিলেন, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই উন্নয়ন প্রকল্পগুলো এবং অর্থ পাচারের ব্যাপারগুলোতে আমাদের দেশের জনগণ কীভাবে প্রভাবিত হয়। আমরা হাবিবাকে দায়িত্ব দিয়েছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে পড়তির দিকে গেছে এবং সেটি কোন জায়গাতে আমাদেরকে ধ্বংসের জায়গায় নিচ্ছে। আমরা শারমিন পুতুলকে দায়িত্ব দিয়েছিলাম যে মূল্যবোধের ক্ষেত্রে তরুণকে কেন লক্ষ্যবস্তু করা হয় এবং তারুণ্যের মূল্যবোধ ধ্বংস হলে দেশ কতটা বিপর্যস্ত হতে পারে সেই সম্পর্কে কথা বলেছেন। বিথিকাকে দায়িত্ব দেওয়া হয়েছিল নারীর উপরে যে নির্যাতন হয়, প্রতিষ্ঠান হিসাবে আমাদের দেশের যে সমস্ত প্রধান প্রতিষ্ঠানগুলো বা স্তম্ভগুলো রয়েছে তারা কীভাবে বিপর্যস্ত হচ্ছে। এবং সবশেষে রুবিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলাদেশের মানুষের বিপর্যয়ের যে প্রত্যেকটি জায়গা যেখানে ভোটাধিকার বঞ্চিত মানুষ এবং গণতন্ত্র বঞ্চিত মানুষ, সুবিধা বঞ্চিত মানুষের যে অভাব অভিযোগগুলো সেটা আমাদেরকে ব্যক্তিগতভাবে প্রত্যেককে কীভাবে প্রভাবিত করে। আমি আমাদের সাফল্যের কোনো কথা দাবি করতে চাইব না, কারণ এখানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকেই কথা বলেছে। আমরা প্রত্যেকের সাথে একবারে সামনে গিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি।
প্রত্যেককে প্রশ্ন করেছি, তার জিজ্ঞাসার প্রত্যুত্তর নেওয়ার চেষ্টা করেছি, তার উপলব্ধির ভেতরটা জানবার চেষ্টা করেছি, তার অভিজ্ঞতার কথা জানতে চেষ্টা করেছি। এখানে উপস্থিত যারা আছেন, প্রাক্তন সংসদ সদস্য হাবিব ভাই, চেয়ারপারসনের উপদেষ্টা আরেক হাবিব ভাই এবং আমাদের চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাহেব এখানে উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক এবং সদস্যবর্গ তারাও রয়েছেন। তারা ইতিমধ্যে তাদের মূল্যায়নের কথা বলেছেন এবং আপনি চাইলে এই সমবেত যে শ্রোতা দর্শক বা আজকের অংশগ্রহণকারী বলবো আমি, তারা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে এই প্রক্রিয়াটি আমরা যদি পাইলট হিসাবে একটি প্রকল্প এখানে আজকে প্রথম উপস্থাপনা করলাম, সেটি কতটুকু সফল হয়েছে। ফলে আপনার নির্দেশনায় আমরা প্রাথমিকভাবে প্রথম দায়িত্বটি পালন করেছি। যদি এটি সফল হয় এবং আপনি যদি আমাদের নির্দেশনা দেন, তাহলে এটি আমরা এই টিমই কাজ করবে এমন নয়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আরও অনেক দক্ষ মানুষ রয়েছেন, অনেক বিদগ্ধ মানুষ রয়েছেন, যারা এটি অনেক সুন্দরভাবে সাধারণের কাছে পৌঁছে দিতে পারে। তাদেরকে নিয়ে এই কাজটা আমরা আগামী দিনে করতে পারি। আপনার কাছ থেকে সেই ব্যাপারে দিক নির্দেশনা চাইব এবং আপনি প্রয়োজনে এই উপস্থিত যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনার মতামত দিতে পারেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ততার মধ্য দিয়ে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এই তারুণ্যকে উজ্জীবিত করবার জন্য আপনার বরাবরের চেষ্টা, সেটিকে সাধুবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে মূল্যায়ন কথা বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের শ্রদ্ধেয় নেতা, চলমান গণতান্ত্রিক আন্দোলনের সিপাহীসালার দেশনায়ক তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানের প্রধান সভাপতিত্ব করছে অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল। এই পর্বে গল্পের আকারে আমাদের সাথে যারা কথা বলেছেন, ব্যারিস্টার রুমিন ফারহান, আতিকুর রহমান রুমন, ব্যারিস্টার মিরেলা, মাহমুদা হাবিবা, অ্যাডভোকেট ফারজানা পুতুল, বিথিকা বিনতে হুসাইন, খালেদ হোসেন পারা। গল্পের আকারে তারা আমাদেরকে প্রায় সকাল থেকে 1:10 সমাপনী হওয়ার কথা ছিল প্রথম পর্বে, সেটা 2:30 পর্যন্ত গোটা হলের সবাই উপস্থিত ছিল। সবাইকে এই অনুষ্ঠানে একাগ্রতা নিয়ে আসতে পেরেছিলেন গল্পের আকারে। যে আমরা এইখানে আমাদের এই অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত করেছে ডক্টর মওদুদ আলমগীর পাভেল ভাই। ক্ষণে ক্ষণে কথার মধ্যে কথা যোগ করে এত প্রাণবন্ত করেছে যে আমরা সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি এই অনুষ্ঠানের নেপথ্যে থেকে আজকের এই প্রধান অতিথি সারা বাংলাদেশের কর্মীদেরকে, যে আজকে লাখে লাখে কর্মীদের যদি প্রাণ বিজয়ের জন্য যে আজকে যে প্রশিক্ষিত, যেটা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের জনক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই ছোট্ট একটি ঘোষণা, যা আমাদের প্রশিক্ষিত কর্মীরা একটি দলের প্রাণ। আজকে এই হাজার হাজার সমর্থকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব গ্রহণের লড়াইয়ের ময়দানে বিজয় ছিনে আনার জন্য তাকে দায়িত্ব গ্রহণের উপযুক্তভাবে গড়ে তোলার যে উদ্যোগ, যে আমাদের প্রতিষ্ঠাতার যে স্বপ্ন, সেই স্বপ্ন আজকে বাস্তবায়নের জন্য প্রধান অতিথি যে উদ্যোগ গ্রহণ করেছেন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অন্য অঙ্গ সংগঠন, মিডিয়া সেল, ছবির গল্প, সব কিছু মিলে আমরা একটি আশা করতে পারি যে ভবিষ্যতের যে লড়াই, গণতন্ত্র এবং দেশ রক্ষার লড়াই, সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে 7 সমুদ্র 13 নদীর পার থেকে। ইতিহাসে আমরা দেখেছি অতীতের বহু লড়াইয়ে আজকে নির্বাসনে থেকে অনেকগুলো লড়াই বিজয় এনেছে। আজকে এই ফ্যাসিবাদ যে আজকে বাংলাদেশের প্রাণকে নির্বাসনে রেখে যে আজকে শান্তিতে শাসন করা, সে সুযোগ আজকে আর আমরা থাকতে পারবে না। আজকে অনিবার্যভাবে পরিবর্তনের ডাকে মানুষ জেগে উঠেছে, আর এই ডাকে লড়াইয়ে বিজয় আনার জন্য
আমাদের প্রধান অতিথি, আজকে আমাদের প্রাণ, আমাদের নেতা যেভাবে আজকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের মধ্যে বিভেদ, আমাদের মধ্যে অনৈক্য, আমাদের মধ্যে দ্বিধা, সংশয়, সংকট সব কিছু ফেলে ঝেড়ে ফেলে দেশ মাতৃকার জন্য যেভাবে অতীতে আমাদের মুক্তিযুদ্ধে মানুষ সমবেত হয়েছিল, যে শহীদ জিয়ার ডাকে রক্তাক্ত লড়াইয়ে সমবেত হয়েছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতন্ত্র ফেরানোর জন্য সামরিক দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় এনেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ রক্ষা, দেশ বাঁচানোর লড়াইয়ে বিজয় আনার জন্য প্রশিক্ষিত কর্মীরাই একটি দলের প্রাণ, আমাদের আদর্শের জনক, আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়ার এই আদর্শ বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন তারেক রহমান, তাকে আমি ধন্যবাদ জানিয়ে একটি মাসে 3 বার আমাদের নেতাকে আমরা আমাদের জনগণের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2টি প্রতিকূলতা মোকাবেলা করে আজকে 2টি ইফতার মাহফিলে আপনি বক্তব্য রেখেছেন, আজকে প্রশিক্ষিত কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। পাবনাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, বিএনপির পক্ষ থেকে, পাবনার জনগণের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশ জিন্দাবাদ। এবারে আমি প্রধান অতিথি দেশ নায়ক বাংলাদেশের প্রাণ তারেক রহমানকে তার বক্তব্য রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। ধন্যবাদ বিশেষ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিন্ন ধর্মী অনুষ্ঠানে ছবির গল্প একটি ভিন্ন ধর্মী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর পাভেল, আজকের এই অনুষ্ঠানের বক্তা, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যারা বলেছেন এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন পাবনার জাসাস। সাধারণত ধন্যবাদ পাঠানোর পরে হয়, আমি প্রথমেই দিয়ে শুরু করতে চাই। তার ভিতরে তো আপনার জাসাসকে তো অবশ্যই ধন্যবাদ দিব এইটি আয়োজন করার জন্য, কিন্তু তার আগে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেব আমার ছোট ভাই পরাগকে। কারণ আমার যতটুকু মনে আছে, আমাদের যখন ইউনিয়ন প্রতিনিধি সভা হয় 2005 সালে, যেটি আমরা করেছিলাম, তারপরে আমি দেখলাম যখন সভাটি শেষ হয়ে গেল, একদিন হঠাৎ সকালবেলা আমি জানতে পারলাম যে পরাগ এসেছে অফিসে এবং ও একটি বই নিয়ে এসেছে সুন্দর, এবং ওই বইটি বোধহয় খুব সম্ভব প্রথম প্রকাশনা ছিল ছবির গল্পের বিষয়ে, যে আজকে এতদূর যে এসছে ওইটি বোধহয় প্রথম সংস্করণ ছিল। এবং ওটা আমি দেখেছিলাম। আমি ওইটি দেখার পরে আমি দেখলাম যে আমাদের প্রায় 2 মাস ব্যাপী যে প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম ছিল, সেটি 20টি ইভেন্ট হয়েছিল। বহু মানুষ, প্রায় 60,000-এর বেশি আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে, থানা থেকে, জেলা থেকে, সারা দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন 20টা ইভেন্টে। বাট এত বড় প্রোগ্রামকে খুব সুন্দরভাবে, ছোটভাবেও একটা সুন্দর বইয়ের মধ্যে নিয়ে এসেছে। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, আমার খুব ভালো লেগেছিল জিনিসটা। তা আমি সেই জন্য আজকে পরাগকে ধন্যবাদ দিতে চাই যে এই যে সে যেটি 2005 সালে শুরু করেছিল, কষ্ট করে হলেও, অত্যন্ত কষ্ট করে হলেও আজ পর্যন্ত সে এটি নিয়ে এসেছে। অর্থাৎ সে যেই আদর্শটাকে বিশ্বাস করে, যেটার প্রতি তার বিশ্বাস, আস্থা আছে, সেটিকে এত ঝড় ঝঞ্ঝার ভিতরেও যে আজকে এই পর্যন্ত এনে সে দাঁড় করিয়েছে, এই জন্য আমি তাকে বিশেষভাবে একটা ধন্যবাদ জানাতে চাই। আমাদের এরকম, আমি মনে করি, একটু বলতে এখানে তো লুকোচাপার কোনো বিষয় নেই। হ্যাঁ, আমরা এখানে যারা আছি, মঞ্চে যারা আছেন, আমি যারা আছি, সামনে যারা আছেন, কম বেশি আমরা সকলে একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি।
যেই রাজনৈতিক আদর্শের মাধ্যমে আমরা বাংলাদেশের পরিস্থিতিটাকে একটু ভালো করতে চাই, আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের একটু হলেও বেটার ভালো কিছু করতে চাই, সেরকম একটি রাজনৈতিক আদর্শে আমরা সকলে বিশ্বাস করি। আমাদের রাজনৈতিক আদর্শটি আমাদেরকে দিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি দিয়েছেন, তারপরে উনি শাহাদাত পালন করেছেন। কিভাবে হয়েছেন এগুলো কম বেশি আপনাদের সকলের জানা আছে, এখানে যারা উপস্থিত আছেন। তারপরে সেই আদর্শটিকে অত্যন্ত ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে দেশনেত্রী খালেদা জিয়া এগিয়ে নিয়ে গিয়ে গেছেন, সাথে আপনাদের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা, বাংলাদেশের লক্ষ লক্ষ সারা দেশে ছড়িয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী, তারা এই আদর্শটিকে ছড়িয়ে নিয়ে গেছেন। আমরা উপস্থিতিবৃন্দ, আমরা খুব সংক্ষেপে যদি আদর্শটিকে বলি, এক বাক্যে আমরা বলতে পারি বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা যেটি বলি আমরা সবসময়। এখন আজকে এই প্রথমে যেটি এখানে বিভিন্ন আমাদের কিনোট স্পিকার যারা ছিলেন তারা বিভিন্ন একটু আগে সভাপতি সাহেব যেটা বললেন, তারা বিভিন্ন সাবজেক্টের উপরে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। ওনারা বক্তব্য রেখেছেন, আমি আসলে একটু খারাপই লাগছে আমার কাছে। এখন আমি পরিষ্কার প্রথমে আমি বুঝে উঠতে পারিনি যে প্রোগ্রামটা কীভাবে হবে। যদি আমি জানতাম এভাবে হয়তো আমি চেষ্টা করতাম, যদি আমার এখানে অনেক সকাল হতো তখন, বাট আমি চেষ্টা করতাম সকলের বক্তব্যই শোনার জন্য। তো এখানে প্রথম যেটি আছে, যেটি খুব সম্ভব সভাপতি সাহেব নিজেই যেটি বলেছে, এখানে ওনার নাম দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদ বিতর্ক কি নিছক কিনা। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যারা এখানে আজকে বসে আছি, সেটি আমি হোক, সেটি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সেটি আপনার মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, এই যে জাতীয়তাবাদ বিতর্ক, জাতীয়তাবাদ মানে কি, এটি খুব সংক্ষেপে বললে এটি কি, আমরা সামগ্রিকভাবে এই যে 55,126 বর্গ মাইলের মধ্যে যে মানুষগুলো আছে, আমাদের তো একটা পরিচয় লাগবে। এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পরিচয় আছে, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, রাজনৈতিকভাবে বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশি। দেখুন, এখানে যতগুলো আইটেম, যতগুলো সাবজেক্টের উপরে আজকে আলোচনা হয়েছে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে পরিষ্কারভাবে বুঝে ফেলা যায় যে শহীদ জিয়া যেই রাজনীতিটা দিয়ে গিয়েছেন, এই রাজনীতির বিরুদ্ধে এই রাজনীতির যারা সৈনিক, বোঝা যায় কেন এই ষড়যন্ত্রের কারণ কি। এই ষড়যন্ত্রের কারণ সোজা সাপটা, শহীদ জিয়া যে পরিচয়টি দিয়ে গিয়েছেন এই দেশের আদর্শ বলুন, আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, যেভাবেই আমরা যাই বিবেচনা করি না, হাজার বছর ইতিহাস যেভাবেই আমরা বিবেচনা করি না কেন, আমরা একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, যারা এটির বিপক্ষে, যারা এই ষড়যন্ত্রগুলো করছে, তারা বুঝতে পেরেছে যে কত শক্তিশালী সেই জাতীয়তাবাদ বা সেই পরিচয়টা কত শক্তিশালী, এবং সেই জন্য এই পরিচয়টাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা করছে। তারপরেও তাদের পরাজয়ের প্রথম যে ধাপটি, সেই ধাপটি হচ্ছে, বা প্রথম পরাজয়ের যে প্রমাণ, সেই প্রমাণটা হচ্ছে যে গত 15 বছরেও তারা এবং তাদের দেশি বিদেশি সহায়ক যারা, তারা চেষ্টা করেও এখনো এটি বদলাতে সক্ষম হয়নি, মুছে ফেলতে পারেন। আজকে যখনই আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বিদেশে যান, আপনি সাথে করে যে ডকুমেন্টটা নিয়ে যান, সেই ডকুমেন্টটাতে লেখা থাকে আপনি একজন বাংলাদেশি, আপনি বাঙালি নন, আপনি একজন বাংলাদেশি, এটি লেখা থাকে। কাজে এটি এতই শক্তিশালী, এটিকে শুধু গান বা কবিতা দিয়ে, কিছু তাত্ত্বিক আলোচনা দিয়ে এটিকে বেঁধে রাখা যায় না, বা এটিকে সীমার মধ্যে আনা যায় না। এটি এতই বিশাল, এটি এতই শক্তিশালী। উপস্থিত আমি শিওর সভাপতি সাহেব যখন এটি আপনাদের সামনে তুলে ধরেছেন, এক্সপ্লেন করেছেন, আমার থেকে অনেক সুন্দর এবং ভালোভাবে উনি বলেছেন নিশ্চয়ই আপনাদের সামনে। কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ,
এইটি যেইটা দিয়ে আইটেম দিয়ে যেই সাবজেক্ট দিয়ে আমরা শুরু করেছি, এই সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে এই দেশ যেদিন থেকে সৃষ্টি হয়েছে এবং যতদিন পর্যন্ত এই দেশ থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত এই দেশের প্রতিটা মানুষের সাথে এই বিষয়টি জড়িত থাকবে। হয়তো দাম্ভিকতার কারণে অনেকে অস্বীকার করতে পারবে, কিন্তু অস্বীকার করে কোনো লাভ হবে না। এটিই আমাদের পরিচয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এই পরিচয়টি দিয়ে গিয়েছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আসুন এই পরিচয়টা যে কত গুরুত্বপূর্ণ, এইটি বিএনপির একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে যতদিন প্রত্যেকটা মানুষের আমাদের সামর্থ্য থাকবে, শক্তি থাকবে, আমাদেরকে এই পরিচয়ের গুরুত্বটা পৌঁছে দিতে হবে প্রত্যেকটি ঘরে, এই দেশের মানুষের প্রত্যেকটি ঘরে। কারণ এটি আমাকে, আপনাকে, আমাদেরকে আলাদাভাবে বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে তুলে ধরবে অন্য কারো। উপস্থিতিবৃন্দ, আজকের এর পরে একটি সাবজেক্ট আছে। আসলে সাবজেক্ট সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা, প্রত্যেকটা সাবজেক্টে। এখানে একটি সাবজেক্ট আসলে সবগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, আমার নিজের চিন্তাটা তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে। আমাদের আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত বোধ হয়, যেটি বিভিন্ন মানুষের কাছ থেকে আলোচনা শোনা যায়। এর পরে যেই লাইনটি আছে বা এর পরে যে সাবজেক্টটি আলোচনা করেছেন, খুব সম্ভব পুতুলিটি আলোচনা করেছেন প্রবলি, যে আজকের তারুণ্য কি রাজনীতির বিমুখ কিনা। উপস্থিতিবৃন্দ, হতে পারে ক্ষেত্র বিশেষে কিছু কিছু তরুণ হয়তো রাজনীতির বিমুখ। রাজনীতির বিমুখ বলতে সবাইকে রাজনীতি করতে হবে হয়তো তা না, কিন্তু বিষয়টি সম্পর্কে সবারই হয়তো সজাগ থাকা প্রয়োজন। দল মত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের তরুণদের কেন থাকা প্রয়োজন, আমি মনে করি, আমার যেটা ধারণা, আমি মনে করি এই যে ইচ্ছাকৃতভাবে একটি পরিকল্পনা, একটি প্ল্যানিং এর মাধ্যমে তরুণদেরকে রাজনীতির বিমুখ করার উদ্যোগ বা প্ল্যানিং নেওয়া হয়েছে। কারণ যে কোনো দেশের ভবিষ্যৎ হচ্ছে তরুণরা। আজকে তরুণদেরকে ইচ্ছাকৃতভাবে একটি শ্রেণী, একটি অংশ, হয়তো রাজনীতিরই একটি অংশ বা এই দেশের একটি অংশ বলতে পারেন পরিষ্কারভাবে, তাদের সাথে দেশের কিছু অপশক্তি, বিদেশের কিছু অপশক্তি বলবো না, স্বার্থন্বেষী মহল, যারা তাদের স্বার্থ চিন্তা করে, বাংলাদেশের স্বার্থ চিন্তা করে, কোনো কারণ তাদের নেই, ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতি হয়তো তারা তৈরি করছে বা করতে চাইছে, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ যারা, অর্থাৎ তরুণরা, এরা রাজনীতি নিয়ে চিন্তা করবে। রাজনীতি নিয়ে চিন্তা এই জন্য করবে না, তাহলে এই দেশকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, সেটি দেশের বাইরে হোক, দেশের ভিতরে হোক, তারা যা তা করতে পারবে, যা তা করতে পারবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই জন্য আমি যা তা কথাটা বললাম। এরপরে সবগুলো বিষয় যদি আপনারা তো শুনেছেন, সবগুলো বিষয় যদি আপনারা দেখেন, যা তাই হচ্ছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে, এই মুহূর্তে বাংলাদেশে যা তা হচ্ছে। আজকে সকালবেলায় অত্যন্ত দুঃখজনক, কারণ একজন রাজনীতিবিদ হিসাবে, যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যখন এরকম একটি সংবাদ দেখবো, আমার কাছে আসলেই কিন্তু খারাপ লাগবে। কারণ যেহেতু একটি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছি, স্বাভাবিকভাবে রাজনীতির সাথে জড়িত হয়েছি, এই দেশের মানুষের জন্য চেষ্টা করেছি কিছু করার জন্য, হয়তো মানুষের দুঃখ কষ্টে যখন দেশে ছিলাম, যতক্ষণ থাকতে পেরেছি দেশে, মানুষের দুঃখ কষ্টে চেষ্টা করেছি পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, নেতাকর্মীকে সাথে নিয়ে, দলের নেতাকর্মীকে সাথে। সেরকম একটি রাজনৈতিক কর্মী হিসাবে দেখেছি আমি আমার বাবাকে, দেখেছি আমি আমার মাকে, কিভাবে দিন রাত পরিশ্রম করতে দেশের জন্য, দেশের মানুষের জন্য, যে একটু যাতে বেটার থাকে সবাই, দেশটা যাতে একটু বেটার হয়। তখন যখন সেই রকম একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে সকালে আমি উঠে হঠাৎ একটি পত্রিকার একটি নিউজ দেখলাম, বাংলাদেশের একজন রাজনীতিবিদ, ছোট বড় বিখ্যাত বা অল্প বিখ্যাত এরকম আমি সেই বিষয়ে যেতে চাই না, বাট একজন রাজনীতিবিদ, ওনার নাম দিলীপ বড়ুয়া, আপনারা তো অনেকেই ওনার নাম শুনেছেন।
উনি বলছেন একটি কথা আজকে সকালে যে বর্তমানে নির্বাচিত 80% এমপি চোরা কারবারে জড়িত। এই নিউজটি আমি জানি আপনারা কে দেখেছেন, এখানে সকালবেলা আমি এরকম একটা নিউজ আমার চোখে পড়ল, একটি পত্রিকায় এসেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই কথাটি উনি এই জন্য বলেছেন, কয়েকদিন আগে আপনারা দেখছেন ঝিনাইদহ আওয়ামী লীগের এক তথাকথিত এমপির একটি ঘটনা আপনারা দেখেছেন, যে বাংলাদেশে না অন্য জায়গায় মারা গেছে, ঠিক আছে, সেটি একটি ভিন্ন বিষয়। বাট আমরা আজকে দেখছি যে তার সম্পর্কে যে নিউজগুলো এসেছে, আমরা দেখেছি যে সে বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, যেগুলো মানুষের কাম নয়। এছাড়াও আমরা আজকে দেখছি যে আজকে যারা ক্ষমতা দখল করে রেখেছে রাজনীতিতে, এবং কম বেশি আমি বহু সুশীল সমাজের বা বহু ইউটিউবার যারা বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন তাদেরকে আমি বলতে দেখছি, আমরা রাজনৈতিক বিষয় বলতাম আস্তে আস্তে তারাও একই কথা বলছেন যে আজকে দেশটা মাফিয়ার কবলে পড়েছে, আজকে দেশটা এমন ব্যক্তিদের কবলে পড়েছে, এমন ব্যক্তিরা ক্ষমতা দখল করে রেখেছে যাদের আশেপাশে যে ব্যক্তিগুলো আছে তারা কোনো ভালো কাজের সাথে আছে কেউ কিন্তু বলছে না, বিভিন্ন রকম খারাপ কাজ। একজন সাধারণ মানুষ হিসাবে, সমাজের মানুষ হিসাবে আপনি যে কোনো ব্যক্তি একটা খারাপ কাজ করলে আপনি যেটিকে খারাপ কাজ হিসেবে গণ্য করেন, অত্যন্ত দুঃখজনকভাবে হলেও বলতে হচ্ছে বা দেখতে হচ্ছে আজকে যে আজকে যারা ক্ষমতা দখল করে রেখেছে এদের আশেপাশের লোকজনকে আমরা দেখছি প্রায় সকলেই এই ধরনের কাজের সাথে জড়িত, সেটি চোরাকারবারি হোক, সেটি ব্যাংকগুলোর অবস্থা, ব্যাংক থেকে টাকা সরিয়ে নেওয়াই হোক, সেটি দেশ থেকে অর্থ পাচার করাই হোক, সেটি মানুষের জমি জমা দখল করাই হোক, মানুষের সহায় সম্পত্তি দখল, এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি। এবং আজকে একজন পলিটিশিয়ান এরকম একটি কথা বলে বসলেন, এবং আজকে ঠিক একইভাবে আমরা দেখছি যে মানুষ যে তাদের অপশন তৈরি করবে, মানুষ যে ভবিষ্যতে এগিয়ে যাবে, ভবিষ্যতে যারা মানুষদেরকে নেতৃত্ব দেবে, যারা দেশকে নেতৃত্ব দেবে, এরকম মানুষ সামনে আসতে পারে, এরকম মানুষ দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই প্রসেসটাকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। উপস্থিতিবৃন্দ, আমি জানি না এই কথাটি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা। অর্থাৎ এই যে আজকে সংসদ, এই সংসদ এই কিছুদিন আগে তথাকথিত এই সংসদ হল, সংসদ একটি নির্বাচন হল, এই নির্বাচন কিভাবে কি হয়েছে, কারা এসেছে, এটি আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে দেশে তথাকথিত উপজেলা নির্বাচন হচ্ছে, এবং উপজেলা নির্বাচনের নামে কি হচ্ছে না হচ্ছে সেটিও আপনারা ওয়াকিফল আছেন। উপস্থিতিবৃন্দ, দেশটাকে, তরুণ সমাজকে যেরকম রাজনীতি থেকে বিমুখ করা হচ্ছে, দেশটির প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম মূল একটি বিষয়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে মানুষ তার কে নেতৃত্ব দেওয়ার জন্য, তার জন্য কিছু যারা করবে, দেশের জন্য কিছু যারা করবে, এই যে ভালো মানুষগুলো বাছাই হয়ে বেরিয়ে আসবে সমাজ থেকে, যারা মানুষকে নেতৃত্ব দেবে, যারা দেশকে নেতৃত্ব দেবে, সেই প্রসেসটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই প্রসেসটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এখন ডেফিনেটলি এই বিষয়টা নিশ্চয়ই শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও এই বিষয়গুলো জড়িত আছে। এখানে একটি বিষয় আছে আজকে, যে এখানে আমরা প্রায় আজকে যারা ক্ষমতা দখল করে আছে, যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে দেখা যাবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে কথাটি এই জন্য আমি কিছুগুলো স্কিপ করে, এই জন্য আজকে আমি এর ভিতরে আরো অনেকগুলো কথা আছে। দেখুন এই যে কি বলছে, উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আমরা আপনারা যখন বিদেশে গিয়েছেন, আমরা যখন বিদেশে গিয়েছি, যেসব দেশ আমাদের কাছে ভালো লেগেছে, যেসব দেশকে আমাদের মনে হচ্ছে উন্নত, যেসব দেশে আমরা দেখেছি মানুষের মানে আইন কাজ করে, যেসব দেশে ন্যায় নীতি কাজ করে, যেসব দেশের সরকারগুলো মানুষের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে, বেকারদের কর্মসংস্থানের প্রতি। এই যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে, এই কথাটি বলতে গিয়ে এক বাক্যে বলা যায় যে আজকে যে এই ডলার পাচার বলেন, টাকা পাচার বলেন, দুর্নীতি বলেন, অমুক বড় অফিসারের 100 বিঘা জমি, অমুক বড় অফিসারের বিদেশে বাড়ি, অমুক মন্ত্রীর শত শত বাড়ি বিদেশে, এই যে বিষয়গুলো, অর্থাৎ দুর্নীতি,
যখনই গণতন্ত্র থাকবে না, যখনই থাকবে না, যখনই প্রকৃত নির্বাচন প্রক্রিয়া থাকবে না, দুর্নীতি, অপশাসন, কুশাসন সেই জায়গার দখল করে নিতে বাধ্য, এবং তাই হচ্ছে। এবং এটি যে এমনি এমনি হচ্ছে আমি মনে করি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে। এটি প্ল্যান করে করা হচ্ছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য। আজকে বলা হচ্ছে মেগা উন্নয়ন হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এরপরে একটি আছে যে আমার মাথায় 1.5 লক্ষ টাকার বৈদেশিক ঋণের বোঝা। আমার কাছে তো মনে হচ্ছে যে মেগা উন্নয়নের নামে যেরকম কিছু লোক মেগা দুর্নীতির নামে তারা মেগা রিচ পিপল হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার দেশের মানুষের মাথার উপরে মেগা ঋণের বোঝাও তৈরি করা হচ্ছে উপস্থিতিবৃন্দ, এবং ইচ্ছাকৃতভাবে একটি সিন্ডিকেটেড ওয়েতে একটি মাফিয়া গোষ্ঠী এই কাজগুলো করছে এই দেশটাকে দাবিয়ে রাখার জন্য। কাজেই আজকে উপস্থিতিবৃন্দ, ভূমধ্য সাগরে আমাদের দেশের যুবকরা ডুবে মারা যাচ্ছে। আপনি আশেপাশের দেশগুলোকে নিয়ে চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে যত প্রতিবেশী দেশগুলো আছে কোথায় তাদের ব্যাপারে তো আমরা এরকম নিউজ দেখি না যে তাদের দেশের যুবকরা মারা যাচ্ছে। আজকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কোনো একটি বিশেষ দেশের লক্ষ লক্ষ মানুষ এই দেশে কাজ করছে, অথচ আমার দেশের যুবকরা এই দেশে কাজ পাচ্ছে না, আমার দেশের তরুণরা কাজ পাচ্ছে না, আমার দেশের শিক্ষিত মানুষরা কোনো জব ক্রিয়েশন হচ্ছে না, তাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে, অন্য দেশ পাড়ি দিতে হচ্ছে, তাও তাদেরকে যেতে হচ্ছে অবৈধ পথে। বৈধ পথে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে, বিকজ তারা যেসব দেশে যেতে চাইছে সেসব দেশের সরকারও তো তাদের নিজের দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে চিন্তা করবে, তারা কেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে চিন্তা করবে? সেই জন্য আমাদের দেশের যুবকদেরকে যেতে হচ্ছে অবৈধ পথে, এবং যেতে গিয়ে তারা সাগরে ডুবে মারা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, কিন্তু তরুণদের কাছে আমার প্রশ্ন, যেই মানুষগুলো সাগরে ডুবে মারা যাচ্ছে এরা তো আপনাদেরই পরিচিত, হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কেউ না কেউ। এরা কি সকলে আমাদের দলের নেতা কর্মী? নো, অফকোর্স নট। এর মধ্যে সাধারণ মানুষও আছে। অর্থাৎ এই কথাটি আমি বলতে চাচ্ছি যে আজকে যেই তরুণরা, আজকে যেই মানুষটি আদালতগুলো থেকে পলিটিসাইজকরণ করার কারণে ন্যায় বিচার পাচ্ছে না, এরা সবাই কি বিএনপির নেতাকর্মী? নো, বিএনপির নেতাকর্মী না। বিএনপির নেতাকর্মীরা এফেক্টেড হতে হতে এটার সীমা এখন বিএনপি ছাড়িয়ে সাধারণ মানুষের উপরে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের উপরে চলে গিয়েছে অত্যাচার, নির্যাতনের সবকিছু। কাজে প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে এখানে শেষে একটি আছে, এখনো কি নিশ্চুপ থাকার সময় আমাদের না, আপনাদের সময় এখনো নিশ্চুপ থাকেন না। আজকে এই মুহূর্তে আপনি সকাল থেকে যেসব কথা শুনেছেন বা সকাল থেকে পত্রপত্রিকায় যেসব নিউজ দেখেছেন, গত 1 সপ্তাহ ধরে আপনি দেশের বিভিন্ন, সেটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা হোক, দেশের শিক্ষা ব্যবস্থা হোক, সেটি দেশের আইন আদালত হোক, সেটি দেশের প্রশাসন হোক, সেটি দেশের নির্বাচন ব্যবস্থা হোক, চোখ বন্ধ করে আপনি কি চিন্তা করেন 2 থেকে 5টা মিনিট যদি আপনি চিন্তা করেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি আপনার মাথার মধ্যে চলে আসবে। এবং এই দেশ থেকে আওয়ামী লীগের কিছু লোকজন হয়তো সমস্যা দেখলে পালিয়ে যাবে বিদেশে। সবাই তো পালাতে পারবে না, দেশের কোটি কোটি মানুষ তো পালাতে পারবে না, এই দেশেই থাকতে হবে। বিদেশে আমাদের ঠিকানা নেই, আমাদেরকে দেশেই ফিরে আসতে হবে, দেশেই থাকতে হবে। কাজে এই দেশটাকে আমাদেরই ঠিক করতে হবে। তরুণ প্রজন্ম বলুন বা যে প্রজন্মই বলুন, আপনাদের সকলের কাছে আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিনীত আহ্বান, এখন আর চুপ থাকার সময় নেই। আপনাদেরকে আমি বলছি না যে আপনারা আমার দল বিএনপি ধানের শীষে ভোট দিবেন, নো। আপনি যদি মনে করেন আপনি ভোট দিবেন না, ধানের শীষে দিবেন না, কিন্তু এই যে আপনার অধিকার, ভোট দেবার যে অধিকার, গত 15-16 বছর ধরে আপনি যে ভোট দিতে পারছেন না, এই অধিকারটা আপনাকে ফিরিয়ে দিতে চায়। কারণ আপনার যদি এই অধিকার প্রয়োগে, এটি আমি দলমত নির্বিশেষে সবার কথা বলছি, আজকে তরুণ সমাজকে বিশেষভাবে বলছি যে আপনার ভোট দেবার অধিকার যদি থাকে দেশে, আপনি যদি ভোট দিতে পারেন আপনার অধিকার মতো, তাহলে আপনি নিরাপদ থাকবেন, আমি নিরাপদ থাকব। এই কথাটা বুঝতে হবে। আপনি নিরাপদ থাকবেন, আমি নিরাপদ থাকব, এই কথাটা আমাদেরকে বুঝতে হবে।
আজকে আমাদের সকলকে যদি এই দেশে থাকতে হয়, এই দেশে নিরাপত্তার সাথে নিরাপদে যদি থাকতে হয়, আমাদেরকে এই অধিকার ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে এই যে হয়তো অনেকেই বলতে পারেন হ্যাঁ রাজনীতিবিদরা তো বলবেই ভোটের অধিকার, ভোট চাই, ভোট দিতে হবে, নিরপেক্ষ ভোট দিতে হবে। আজকে এই নিরপেক্ষভাবে ভোট দেওয়ার অধিকার নেই বলেই আজকে দেশের মানুষ তাদের ইচ্ছে মতন সংসদ সদস্য, তাদের ইচ্ছে মতন পৌরসভা মেয়র, তাদের ইচ্ছা মতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের ইচ্ছা মতন উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে পারে না বলেই আপনি চোখ বন্ধ করে 5 মিনিটে যে দেশের যে দুর্বিষহ অবস্থা, প্রত্যেকটা এই দায়ী এই একটা কারণ, প্রত্যেকটা বিষয় ঘটছে এই একটা কারণ। কারণ জবাবদিহিতা বলে আজকে কিছু নেই। জবাবদিহিতা থাকবে যখন প্রতিষ্ঠিত হবে ধীরে ধীরে, তখনই অবস্থার পরিবর্তন ঘটবে। কেউ কেউ হয়তো বলতে পারেন হ্যাঁ নির্বাচন হলেই কি সব ঠিক হয়ে যাবে? না, নির্বাচন হওয়ার সাথে সাথে সব কিছু ঠিক হবে না, কথাটা বাস্তব, কথাটা সত্য। বা ঠিক হওয়ার প্রসেস শুরু হবে। আপনি যখন আজকে একটা আম গাছের আটি রোপণ করেন, চারা রোপণ করেন, পরের দিন বা পরের সপ্তাহ বা পরের মাস বা পরের বছরে তো আপনি আম পান না। আপনাকে তার জন্য একটা সার্টেন টাইম অপেক্ষা করতে হয় আম আসার জন্য। ঠিক একইভাবে আজ যদি আমরা সকলে বেরিয়ে এসে রাজপথে বেরিয়ে এসে এই দেশের তরুণরা, এই দেশের তরুণীরা, এই দেশের আবাল বনিতা বৃদ্ধ প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে আমরা যদি বেরিয়ে এসে আমাদের দাবিকে রাজপথে বেরিয়ে এসে আমাদের ভোটের অধিকারের দাবিকে প্রতিষ্ঠিত করতে পারি, ইয়েস, এই যে দুর্নীতি, এই যে অনাচার, এই যে অবিচার, এই যে আদালতের অত্যাচার অবিচার, এই সব কিছু পরিবর্তন আস্তে আস্তে হওয়া ধরবে যখন আপনার শক্তি আপনি ফিরে পাবেন। যেদিন আপনি নিজের ভোট নিজে দিতে পারবেন, নিজে ডিসিশন মেকিং এ, অর্থাৎ আপনি কাকে আপনার প্রতিনিধি হিসাবে পাঠাবেন, সেটি পৌরসভায় হোক, সেটি উপজেলা চেয়ারম্যান হোক, সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান হোক, সেটি সংসদ সদস্য যাই হোক না কেন, যখন আপনি আপনার ভোটের মাধ্যমে, অর্থাৎ আপনার যখন আত্মবিশ্বাস হবে ইয়েস আমার ভোট দেবার ফলে এই ব্যক্তি পরাজিত বা এই ব্যক্তি জয়ী হবে, এই বিষয় যখন শুরু হবে তারপরের থেকেই পরিবর্তন শুরু হবে, সেখান থেকেই পরিবর্তন আস্তে আস্তে শুরু হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমি দেশের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে আজকের যে তরুণরা যারা আপনারা ভাবছেন ধুর এই দেশে কিছু হয় না, ধুর এই দেশের পলিটিশিয়ানরা সব নষ্ট করে দিচ্ছে, সব পলিটিশিয়ান একই রকম না, সব পলিটিশিয়ান নষ্ট করে দিচ্ছে না, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ পিপল। বিরাট বড় সমাজ এটি, কাজে এখানে যখন খারাপ মানুষ আছে একইভাবে ভালো মানুষও আছে, কিন্তু আনফর্চুনেটলি খারাপ মানুষরা এই মুহূর্তে হয়তো সুযোগ পেয়ে পুরো জিনিসটাকে খারাপ করার দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি মনে করেন সবকিছু খারাপের দিকে যাচ্ছে, তাহলে আপনি এগিয়ে আসুন। আপনাকে একজন একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে, হ্যাঁ আমি বিএনপি করি, কিন্তু আমি তো আপনাকে বলছি না যে আপনি বিএনপিতেই ভোট দিবেন। হ্যাঁ, আপনি বিচার বিবেচনা করবেন, আমি আমার কাজ নিয়ে, আমার বক্তব্য নিয়ে আপনার সামনে উপস্থিত হব। আপনি বিচার বিবেচনা করেন, আপনার মতন করে আপনি সিদ্ধান্ত দেবেন আপনি কাকে ভোট দেবেন, আমাকে দিবেন, আপনি অন্য কাউকে দিবেন। বাট আপনার ভোটের জন্য আমি ফাইট করছি, এটা শুধু আমার জন্য আমি ফাইট করছি না, আমার দলের জন্য আমি ফাইট করছি না, সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষের জন্য ফাইট করছি আপনার অধিকারটা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি এই অধিকার দাবি করার পর আপনার দল ক্ষমতায় যাবে। ইয়েস, আমার দল ক্ষমতায় যাবে হয়তো, ইনশাল্লাহ আমার দল ক্ষমতায় গেলে আমি যদি ভালো না করতে পারি, কিন্তু আমি সেই সুযোগটা রেখে দিতে চাই যে পরবর্তীতে যখন সুযোগ আসবে আপনি সঠিকভাবে, আপনি নিরপেক্ষভাবে আপনার ভোটটা দিতে পারেন। কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আপনি যদি আমাকে সহযোগিতা করেন যে আপনার ভোটটা আপনি দিতে পারবেন, এই দাবিটি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন, আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি যে সেদিন থেকে পরিবর্তনের হওয়াটা আমি চেষ্টা করব শুরু করাতে। সেদিন থেকে পরিবর্তনের যেই আভাসটি, পরিবর্তনের যেই বিষয়টি, সেটি আমার দল সার্বিকভাবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। প্রিয় উপস্থিতি, কিন্তু আজকে সাবজেক্ট এরকম যে কথা, অনুষ্ঠানটি এরকম যে কথা বলতে চাই অনেকক্ষণ কথা বলা যাবে।
আর স্বাভাবিকভাবে পলিটিশিয়ান হিসেবে কথা বলার সুযোগ পেলে তো ছাড়ার কথা না। আমিও হয়তো সেটা চাইবো না, আমিও চাইবো অনেক কথা বলতে, তবে বেশি কথা বলে বিরক্তির উদ্বেগ করতে চাই না। শেষ কথা একটি, এই দেশ আপনারা আমাদের সকল, এই দেশে আমরা জন্ম হয়েছি, এই দেশেই আমাদের মৃত্যু হবে। আমাদের পূর্ব সুবিধা এবং আমাদের ভবিষ্যৎ বংশধর সকলে এই দেশেই থাকবে, এই দেশেই থাকবে। কাজে আসুন এই দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই দেশের মানুষের উপরে, মানুষগুলোকে সজাগ করতে হবে। চারিদিকে অত্যন্ত অন্যায় হচ্ছে, চারিদিকে অবিচারের ছড়াছড়ি, চারিদিকে অনাচারের ছড়াছড়ি, চারিদিকে ধ্বংসের পদধ্বনি শোনা যাচ্ছে। আজকে যদি আমরা সকলে সচেতন হই, দল মত নির্বিশেষে সকলে সচেতন হই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু রাজনৈতিক কর্মী না, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, সংবাদপত্র কর্মী, চিকিৎসক কর্মী, সব ধরনের মানুষ, অর্থাৎ প্রতিটি বাংলাদেশি, আমরা যদি আজকে একটি জায়গায় এসে দাঁড়াই, দলমত নির্বিশেষে প্রত্যেকে একটি জায়গায় এসে দাঁড়াই, ইয়াস আমার ভোটের অধিকার আমাকে প্রতিষ্ঠিত করতে হবে, এইটি যদি আমরা করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের, যেই বাংলাদেশকে আমরা চিন্তা করি, সেরকম একটি বাংলাদেশের শুভ যাত্রা আমরা শুরু করতে পারব। প্রিয় উপস্থিতিবৃন্দ, আবারও আমি আজকে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের যাত্রা যাতে আমরা শুরু করতে পারি সেই বিশ্বাস, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবার আন্তরিক ধন্যবাদ। বাংলা যশের সহ পড়ার সহ সকলকে আসসালাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়। স্যার, আপনার অনুমতি নিয়ে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। আজকে ছবির গল্প যেই জায়গাটা এসেছে তার ব্যাকএন্ডে কিন্তু আমাদের প্রিয় কোকো ভাইয়ের অবদানটা আছে। আমার যে বইটা পাবলিকেশন করেছিলাম তখন কোকো ভাই আমাকে এই বইটার জন্য যে ফাইন্যান্স করা দরকার ছিল সেটা আমার করেছে। তো সেই জন্য কোকো ভাইয়ের প্রতি আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আর আরেকবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর দু একজনের নাম আমাকে বলতে ভুলে গেছি, যারা যেহেতু আমাদের সাথে অনেক কাজ করেছে। আমাদের সাথে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইদ, সাকিব হাসান, তারপরে শাহিনুর সহ আরও হীরা ভাই সহ আরও অনেকে কাজ করেছে, আমি এখন নাম হয়তো মনে নাই। তো সবার নামটা আমি একটু বললাম। স্যার, আরেকবার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনি আজকে পুরো অনুষ্ঠানের যেরকম করে বিশ্লেষণ করেছেন, যে অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ না করেও মনে হচ্ছিল যে মনে হচ্ছে আপনি সেই অনুষ্ঠানটা মানে প্রত্যক্ষ করেছেন, এরকম একটা অনুভূতি আমরা পাচ্ছি যারা এখানে না, আমি করিনি, মানে আমার কাছে এখন খারাপ লাগছে যে করতে পারলে বোধহয় ভালো হতো। হ্যাঁ, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আপনি যে কথাগুলো বলতে চেয়েছেন আমরা মনে হয় সেই কথাগুলো ওদেরকে পৌঁছে দিতে পেরেছি আর কি, যেভাবে আপনি চিন্তা করছিলেন। আমি মনে করি হ্যাঁ, সাবজেক্টগুলো দেখে আমি তাই মনে করছি যে সক্ষম হয়েছে। আর তারপরে বলি যে এটা রেকর্ডিং আছে, নিশ্চয়ই আপনি কখনো যদি সময় পান তাহলে এটা আপনি পুরোটা দেখতে পারবেন। এবং আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই প্রোগ্রামটাকে বা এই মডেলটাকে যদি মনে করি যেটি কার্যকর, তাহলে এটা অন্য জায়গাতেও এটা নিয়ে যাওয়া যেতে পারে। আমার মনে হয় যেটি একটা ভালো একটা উদ্যোগ হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই এই বিষয়গুলো, এই যে আপনি যেটা বললেন কিভাবে সামনে আরো এগোনো যায় সেটি আমরা আলোচনা করেছি। ঠিক আছে, আমার মনে হয় যে আজকে শেষ কথা এটা দিয়ে শেষ করি যে তিনি যে প্রত্যয়ের কথা বলেছেন, যেটি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব বলতেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। ফলে জীবন মৃত্যুর প্রতিটি সন্ধিক্ষণে বাংলাদেশকে আমরা বুকে ধারণ করি। আমরা সেই রাজনৈতিক আদর্শের সাথে চলি যে আদর্শ সার্বক্ষণিকভাবে কোনোরকম পরনির্ভরতা নয়, কোনোরকম দাসত্ব নয়, সম্পূর্ণরূপে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের সাথে একেবারে অবিচল থেকে দ্বিধাহীনভাবে, নিঃস্বার্থভাবে, প্রতিশ্রুতভাবে আজকে আমরা সেই অবস্থান থেকে আমাদের সেই প্রত্যেক কথাটা আবার পুনর্ব্যক্ত করতে চাই। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং তাদেরকে উজ্জীবিত করেছেন। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলোচনা অনুষ্ঠানে এই পর্বে শেষ এবং সন্ধ্যার পরে একটু পরেই সমস্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে জাসাসের উদ্যোগে। আপনারা সবাই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের এই আপনার অনুমতি নিয়ে এই পর্বে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।